হ্যালো এভরিওয়ান, মেরি ক্রিসমাস। বড়দিনের শুভেচ্ছা তোমাদের পরিবারের সবাইকে, আমাদের ওয়াইটির পরিবারের প্রত্যেকটা সদস্যকে। ঠিক আছে, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আজকের দিনটা নিশ্চয়ই সবাই বাড়িতে কেক খাচ্ছো আর করছো, নিশ্চয়ই চার্চে গিয়ে কেউ পিকনিক করছো, কেউ চার্চে গেছো ঘুরতে, তো আনন্দ করছো। আজকে যেতে পারিনি, আমরা ভেবেছিলাম বেরোবো, আমি বিকেলে তো কাজে যাইনি। এবার তোমাদের দিদিভাইয়ের গলাটা তো ফোলা, টনসিলটা অনেকটাই ফুলেছে, ওর ঠান্ডা লাগা রয়েছে প্রথমত, আর দ্বিতীয়ত এখন শীতের সময় তোমরা সবাই জানো। আর যতই তুমি ঢেকে ঢুকে বেরো না কেন, যদি সেই বলে কোনো জায়গায় একটু কমতি থাকে, আর একটা সেই জায়গাটাই হয়। দেখবে সবচেয়ে বড় কথা আমাদের শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, দেখবে যেই জায়গাটায় আমরা আমাদের কোনো ক্ষতি হয়, দেখবে কোনো কাজ করতে গেলে ঠিক সেই জায়গাটাই লাগে। একদমই তাই, কিন্তু ঠিক না? তো যাই হোক, ওই প্রসঙ্গে আমরা আসবো না। আমরা এসেছি, তোমাদের প্রচুর কমেন্ট ছিল। আর ধরো যারা নতুনভাবে বাড়ি তৈরি করতে চাইছো বা করছো, একটা তো বলে যে বাজেট প্ল্যান থাকলে পরে যে এর কাজটা করতে গেলে আমার কত টাকা প্রয়োজন হতে পারে, একটা প্রয়োজন হতেই পারে, তাই না? তো যদি সেই একটা মাথায় জানা থাকে তাহলে পরে সুবিধা হয় কাজ করতে। যেমন আমরা কাজ করেছি, আমাদের তো আজ কোনো কিছু জানা ছিল না, কিন্তু আমাদের কাজ করতে হবে, তাই আমাদের করে যেতে হচ্ছে। ঠিক আছে, তো আমাদের বাড়ির ছাদ ঢালাই দিতে কত টাকা লেগেছে? হ্যাঁ, প্রচুর কমেন্ট এসেছে এটা নিয়ে, যে রিয়াঙ্কা ছাদ ঢালাইয়ে কত খরচ হলো সেটা তো জানালে না, সেটা জানাও। তো সেটা নিয়েই ভাবলাম যে সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করি। আজকে সারাদিন ব্লগ বানাতে পারিনি, তার কারণ হচ্ছে ভেবেছিলাম রাত্রিবেলা পিকনিক করব, পিকনিকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকের দিনটা চেয়েছিলাম যে একটু অন্যরকমই ভিডিও থাক। তো সেইটা নিয়ে আমাদের এখনো কোনো প্ল্যান হয়নি, তো সেটা যদি হয় অবশ্যই তোমরা পাবে, ওটা নয় সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো। তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলায় বসে একটা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক। আর আজকে যেহেতু ও রয়েছে, আমি ভাবলাম আমি আর বকবক করবো না, করবে হচ্ছে ও। আর ওই তোমাদের জানাবে আজকে আমাদের ছাদ ঢালাইয়ে কত টাকা খরচ হয়েছে। তো প্রথমত অনেকে কমেন্ট করেছিলে যে এই লেখাগুলো কে লিখেছে। এই লেখাগুলো সব আমি লিখেছি, এই যে তোমরা দেখতেও পাবে, এই যে লেখা রয়েছে। আর আমি প্রত্যেকটা জিনিস আমি একদম পুরো A to Z লিখে রাখি, সেটা 2 টাকার জিনিস হোক, 1 টাকা জিনিস হোক, আর 1000 টাকা। সেই 2 টাকা মিলেই 10 টাকা হবে, আর সেই 10 টাকা দিয়ে 100 টাকা হবে, তারপর 1000 টাকা। তো এইভাবে যদি সেই 2-1 টাকাও যদি আমি না লিখি, তবুও না লিখে রাখলে না নিজেদেরই একটা ক্ষতি, যে আমি বুঝতে পারবো না যে আমার বাড়িটাতে কত টাকা কি খরচ করলাম। চলো এবার তোমার টান, তুমি বলো। তো যাই হোক, আমি যেহেতু বাড়ি ছিলাম আর ঘুরতেও যেহেতু বেরোয়নি, ক্রিসমাসের জন্য কেক এনে দিয়েছি তোমাদের দিদিভাইয়ের জন্য, সেটা কাটিংও হবে, দেখতে পাবে ব্লগে। যাই হোক, তো আমি যেটা বসেছি, আমার মেন যে মোটিভটা রয়েছে আর কি, যে মেন পয়েন্ট রয়েছে, এই যে বাড়ির ছাদ, ঠিক আছে? এবার আমি প্রত্যেকটা জিনিস হিসাব করে লিখে রাখি এইভাবে। প্রথমে যখন গাঁথতে শুরু করেছিলাম, বাড়ির স্টার্ট আপ প্ল্যানটা ছিল, তারপরে ছিল আমাদের ব্যালকানি আর কি, ব্যালকানি দিয়ে সিঁড়ি ঘরটা দিয়ে যেটা আমরা করেছিলাম, সেটার জন্য আলাদা একটা খরচ হয়েছিল, কারণ আমরা তো একসঙ্গে করছি না। কারণ দেখো, আমাদের টাকা পয়সা অতটা নেই, আর আমরা যেটুকু করছি একটু একটু করে গুছিয়ে করছি। তো যাই হোক, তারপরে আমরা যখন এই সিঁড়ি ঘরটা করলাম, তখন ওই খরচের মধ্যে গেল। তারপরে তো আমরা অনেকদিন কাজ বন্ধ রাখলাম, অ্যান্ড দেন আমরা তারপরে যখন শুরু করলাম, সেটা হচ্ছে বাড়ির ছাদ। তার জন্য আমরা লিখে রেখেছি বাড়ির ছাদ ঢালাই বলে। তো এখানে যে খরচটা তোমাদেরকে দেবো, শুধুমাত্র এটা শুধু বাড়ির ছাদ ঢালাই দিতে আমাদের কত খরচ হয়েছে। তো আমি বাড়ির ছাদ ঢালাই দেওয়ার জন্য মিস্ত্রির সঙ্গে যখন প্রথমে একটা পরামর্শ করলাম যে কত টাকা খরচ হতে পারে, এমনকি আমি বিল্ডার্সেও গেছিলাম, যে আমি বললাম আমার এত স্কোয়ার ফুট। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো আর করছো, আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, নকল করার বিষয়টা, তাই না? মানুষকে দেখে শেখে। আমি জানি না ভুল বলছি কি কিছু খারাপ বলছি, বা কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলছি, যদি ভুল ত্রুটি থাকে সেটা মার্জনীয়। ঠিক আছে, প্রথমত বলি, জায়গা জানবে তো, যদি চওড়া জায়গা হয়, বড় চারকোনা, তুমি তোমার মন মতো ঘর করতে পারবে। আর তোমার জায়গাটা যদি ফালি জায়গা হয়, তুমি সেইখানে একমাত্র লম্বা ঘর ছাড়া কোনো ঘর করতে পারবে না। এবার প্রত্যেকটা মানুষেরই কি বলবো, স্বপ্নের বাড়ি বলে একটা বাড়ি থাকে, মনের আশা, যে বাড়ি যখন করছি নিজের মন মতো করবো, যার মধ্যে আমি সমস্ত আশা পূরণ করতে পারবো, তাই না? তো তোমরা ভাবো, যদি আমরা দুদিকে 3 ফুট করে ছেড়ে ঘর করতে হয়,
ঠিক আছে, যদি 3 3 দুই দিকে 6 ফুট ছাড়ি তাহলে আমার জায়গা ছিল 20.6 ফুট। 3 3 6 ফুট ছাড়লে কত ফুট জায়গা থাকছে? 14 ফুট জায়গা থাকছে, তাই না? 14 ফুটের মধ্যে গাঁথনি তুললে ঘরটা অনেক কমে যায়। অতএব আমি যখন ঘর করেছিলাম তখন আমাদের যে মেজর শ্বশুরের ছেলে আছে ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, ওর সঙ্গে সমস্ত পরামর্শ করি। ও বলল যে তোমাদের আশেপাশে যাদের দুই সাইডে জায়গা রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করো, দেখো যদি অল্প জায়গা ছেড়ে ঘর করা যায় তাহলে একটু ঘর ভালো হবে, ঠিক আছে? তো তাদের সঙ্গে পরামর্শ করলাম। সেখানটায় আমাদের 2.5-3 ফুটের জায়গায় একদিকে 2.5 ফুট ছেড়ে ঘর করেছি, আর একদিকে 3.25 ফুট ছেড়েছি, মানে একটুখানি 0.3 কি বলবো ইঞ্চি মতো ছেড়ে ঘর করা হয়েছে। যাই হোক, ওটা মেন মোটিভ নয়। তো অ্যাকচুয়ালিতে দুই দিকে যদি আমি ধরি তবুও 5 ফুট জায়গা ধরলাম, বাদ দিলাম। 14 ফুট জায়গার মধ্যে বারান্দা করব কতটা, ঘর করব কতটা? আর আমাদের নিশ্চয়ই ঢোকা এন্ট্রান্সটা নিতে হবে, ওই লম্বা দিয়ে এন্ট্রান্স নিতে হবে। আমি তো সাইড দিয়েও এন্ট্রান্স নিতে পারবো না, পারবো কি? অতএব তোমরা এমন এমন আজগুবি কমেন্টগুলো করো, তার জন্য মনে খুব কষ্ট লাগে। একটু বুঝে যদি কমেন্ট করো তাহলে খুব ভালো লাগে, ঠিক আছে? আর একটা কথা, যে একই রকম গ্রিল হয়ে যাচ্ছে। এই সোয়েটারটা কিনেছি, আমার দেখে একজনের খুব পছন্দ হলো, তার জন্য কি সেটা কিনবে না? আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি তো পৃথিবীতে আছি, তার জন্য কি তুমি পৃথিবীতে থাকবে না? তুমি কি মঙ্গল গ্রহে গিয়ে বাস করবে? মানুষ মানুষকে দেখে শেখে, মানুষ মানুষকে দেখে ভালো লাগে। আমার বাড়ি দেখে যদি কারোর ভালো লেগে থাকে, লাগতেই পারে, সে বানাও না, তাতে কি হয়েছে? সে কি আমার বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে গিয়ে বানাচ্ছে? সে তার নিজস্ব উপার্জিত অর্থ দিয়ে সে সেটা বানাচ্ছে। এখানে কাউকে ছোট করা বা নকল করা কোথা থেকে কি আসে জানি না, কে কোথা থেকে এসে এইভাবে কমেন্টগুলো করো, কিভাবে বুঝে করো বুঝি না। ঠিক আছে, কিছু মানুষ। আমি একটা কথা বলি, এই যে স্কুটি কিনছি, গাড়ি কিনছি, তা সেইগুলো কি দ্বিতীয় জন আর কিনছে না, নাকি ওটা একটাই তৈরি হচ্ছে, একটাই গাড়ি তৈরি হচ্ছে? নাকি একজন স্কুটি কিনছে বলে স্কুটি আর কেউ কিনবেই না? তারপরে স্কুটি বাদ দিয়ে বুলেট কিনলো, বুলেট আর কিনবেই না। তারপরে কি সে প্লেন কিনবে, প্লেনও কিনে নিল, তারপরে কি কিনবে? মেন পয়েন্ট। যাই হোক, আমাদের বাড়ির ছাদ করতে টোটালি যে খরচটা হয়েছে, সেই খরচটা আমি সমস্ত কিছু লিখে রেখেছি, যেটা যেটা হয়েছিল সমস্ত কিছু লিখে রেখেছি। আমি মিস্ত্রির সঙ্গেও আলোচনা করেছিলাম, এমনকি বিল্ডার্সেও গেছিলাম। সেখানে গিয়েও তাদের সঙ্গে কথা বলেছিলাম যে এত স্কোয়ার ফুটে কতটা মেটেরিয়ালস যেতে পারে, কত টাকা আর লাগতে পারে আর কি। তো সমস্ত কিছু ডিসকাস করার পরে মিস্ত্রি যে আমাকে বাজেট বলেছিল, আমি তার থেকে আরও 10-20 বেশি ধরে রেখেছিলাম। কারণ কি, আমার যদি মাঝপথে কাজ করতে করতে শেষ হয়ে যায়, আমার তো সীমিত অর্থ, আমার তো অপুরন্ত নেই, তাই না? সীমিত অর্থ থাকলে পরে আমার অর্থের মধ্যে থেকে আমাকে সমস্ত কাজটা পূরণ করে নিতে হবে। সে কথা আছে না, আয় বুঝে ব্যয় করো। আমার 10 টাকা আয় হলো, আমি 15 টাকা ব্যয় করবো, 5 টাকা কার কাছে যাব? আমাদের চাওয়া খুব সীমিত, সিম্পল, মানুষকে মন থেকে ভালোবাসি, ঠিক আছে? তো যাই হোক, ভালোবাসার কি বলবো, অনেকে মানে অন্যরকম আবার ব্যবহার করে। তো যাই হোক, ওইটা মেন কথা না। সে কথাই আছে, মুখ দেখে কি মানুষ চেনা যায়? মানুষ বড় আজব প্রাণী, তাদের চেনা ভীষণ দায়। কার জন্য কি করলাম কি না করলাম নিজে মুখ ফুটে কেন বলবো? মানুষ বুঝবে, যার জন্য যেটা করেছি সে সেটার জবাব সেই মানুষগুলো দিবে। আমরা সিম্পল সাধারণ মানুষ তো, কিন্তু আমাদেরকেই মানুষ ব্যবহার বলে যে কথাই আছে, যারা খুব সৎ, যারা খুব ভালো মানুষ তাদেরকেই কষ্ট দেয়, সব থেকে বেশি তাদেরকেই কষ্ট দেয়। তবে আমাদের উত্তর আমরা সবসময় কি বলবো, সাইলেন্টলি দেবো, ভায়োলেন্ট হয়ে নয়। মাধ্যমে উত্তর দিয়ে এসেছি, আজীবন ভবিষ্যতেও দেবো। ওই সবাইকে বলে বলে ইয়ে করবো না যে আমি কার জন্য কি করলাম না করলাম, কত দূর কি করেছি, কিছুই না। আর আমরা কোনোদিন ভিউ পাগল ছিলামও না, যে অনেকে কমেন্ট করেছো যে ভিউজের জন্য ওই করছে সেই করছে। আমরা ভিউ পাগল কোনোদিন ছিলাম না। আমাদের 9000 ভিউজ হোক, 7000 ভিউজ হোক, আমরা 40,000 ভিউজ বা 40,000 ভিউজ হোক, আমরা জানি এটা আপ অ্যান্ড ডাউন থাকে। আর মন থেকে যাকে বন্ধু বলে মেনে নিই একবার, তাকে চট করে মন থেকে বের করে দিই না। তার যতটাই বিপদ হোক, তাকে সেখান থেকে তুলে আনার চেষ্টা করে যাই সব সময়। তো যাই হোক, ওইটা মোটিভ না। মেন মোটিভ হচ্ছে আমরা যেটা বলেছি বাড়ির ছাদ ঢালাই নিয়ে। তো মিস্ত্রি আমাদেরকে যে অ্যামাউন্টটা দিয়েছিল, বললো 1,35,000 মতো তুই ধরে রাখ, ঠিক আছে? তো আমি বললাম 1,35,000 মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে তো? বলছে এখান থেকে তুই 10,000 কম ধরতে পারিস বা 10,000 বেশি ধরতে পারিস। সেখানটায় আমরা 1.5 লাখ টাকা ধরে রেখেছি। 1.5 লাখ বা 60ও ধরেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে শুধু বিল্ডার্সের খরচটা আমাদেরকে বলেছে, মিস্ত্রি লেবারের খরচ নয় কিন্তু। বিল্ডার্সের থেকে যে মেটেরিয়ালস আসবে, অর্থাৎ বালি, পাথর, তারপরে সিমেন্ট, রড প্রচুর লেগেছে। আর আমার মিস্ত্রি খরচা যেটা দিল, সেটা দিয়ে মোটামুটি আমাদের ধরে দিল যে ওই ধরে রাখ 1,70,000 মতো, ঠিক আছে? যে এর মধ্যে হয়ে যাবে।
সেখান থেকে যখন বাড়ির কাজ চালু করলাম, বাড়ির কাজ চালু করার পরে বিল্ডার্স থেকে যে মেটেরিয়ালসটা আসলো সেটাই আসলো 1,60,000 টাকা। শুধু বিল্ডার্স থেকে মেটেরিয়ালস এসছে, সিমেন্ট, বালি, খোয়া, রড, এইটাই এসছে এই খরচ। এবার মিস্ত্রি খরচ রয়েছে, ঢালাইয়ের মেশিন রয়েছে, তারপরে তক্তা ভাড়া রয়েছে, বাঁশ ভাড়া রয়েছে, সেন্টারিং এর যাবতীয় যে ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গে পেরেক রয়েছে, হার্ডওয়্যারের কিছু জিনিস কিনতে হয়েছিল, ঠিক আছে। তো সমস্ত কিছু খরচ দিয়ে আমাদের বাড়ি করার জন্য টোটাল যে অ্যামাউন্টটা লেগেছে, আমি টোটাল অ্যামাউন্টটা লিখে রেখেছি এখানটায়। তো আমাদের যে মোট খরচ হয়েছে, আমাদের মোট খরচ হয়েছে 2,15,717 না 737 টাকা। তো আমাদের মোট খরচ কতটা হয়েছে তাহলে এবার তোমরা বুঝে নাও। 2,15,737 টাকা অ্যামাউন্টটা কিন্তু কম নয়, প্রচুর হিউজ। আর সেটা এইটুকু পাতা, মানে এই যে এই পাতাটা, এই পাতাটা আর এই পাতাটা, এই যে এখান থেকে শুরু হয়েছে এই পাতাটা থেকে, আর এই পাতায় গিয়ে শেষ। কিন্তু দেখো অ্যামাউন্টটা কত না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের খরচ গেল। এরপরে আমরা ছাদের পরেও আবার যে বাড়ির কাজটা চালু করেছি সেই খরচটা আমি লিখে রাখছি আলাদাভাবে। মানে ব্যালকনির যে কাজটা হচ্ছে, সিঁড়িঘরের গাঁথনি, ঘরের কারেন্টের যে পাইপগুলো কনসিল ওয়্যারিং করলাম, সে ওয়্যারিং এর কাজগুলো আলাদা। তবে পাকা বাড়ি করতে গেলে পরে সেই কথাই বলে, নারী সেজে ওঠে অলংকারে আর ঘর সেজে ওঠে তারও একটা অলংকার। যেমন ধরো গ্রিল বসানো, রং করা, প্লাস্টার করা, টাইলস বসানো, মানে এইগুলো যত অলংকার পড়াবে তত সুন্দর হবে। তবে এই মুহূর্তে আমাদের অত বাজেট নেই। আমরা রিসেন্টলি একটা ডিসাইড বলতে আমরা এখন যে ইয়েতে রয়েছি, এমনও ইচ্ছে হচ্ছে যেমন দুপুরবেলা ইচ্ছে হলো কি চলো না আমরা ও বাড়িতেই চলে যাই, এরকম ইচ্ছে হচ্ছে। কিন্তু যেহেতু ঘরটা তো ঠিক হয়েছে না, ঘরে আমি দরজাটা লাগিয়ে নিয়ে আমি মোটামুটি থাকতে পারবো, আমার প্লাস্টার না করা হলেও থাকতে পারবো আমি। কিন্তু ওয়াশরুমের কাজটা যদি আমি না করিয়ে যাই না, তাহলে তো আমি থাকতে পারবো না, বলো। এবার আমি ও বাড়িতে থাকবো, এই বাড়িতে এসে টয়লেটটা ইউজ করবো, সেটা তো আর হয়ে ওঠে না, বলো। আর টয়লেটটা যেহেতু একবার যদি ব্যবহার হয়ে যায়, সেখানে আর কেউ কাজ করতে, কোনো মিস্ত্রিরাই কাজ করতে চাইবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য আমরা চাইছি যে ওয়াশরুমটা একটু ঠিকঠাক করে নেওয়ার। তো দেখা যাক কতদূর কি হয়, কিন্তু খুব মন টানছে জানো, মনে হচ্ছে যেন এবার চলে যায়। কেন বলো তো? পায়ের তলার মাটিটা ঠিক আছে, মাথার উপর ছাদটা ঠিক আছে, এবার মনে হচ্ছে যেন চলে যায়। আরেকটা কথা, যেই বয়সে একটা কথা শুধু জেনে রাখো, যেই বয়সে মানুষ শখ ফুর্তি করে সেই বয়সে আমরা আমাদের পায়ের মাটি শক্ত করছি, আকাশের কি বলবো মাথার উপরে ছাদ শক্ত করছি। কেন? কারণ আমাদের বিয়ে কিন্তু হয়েছে আজ 6 বছর হতে চললো, আর কিছুদিনের মধ্যে 6 বছর হবে, 7 বছর হবে। 7টা বছরের মধ্যে কিন্তু একটা বেবি প্ল্যান আমরা করতেই পারতাম, তাই না? 7টা বছরে আজকে আমাদের বাচ্চা কিন্তু 5 বছরের জন্মদিনও হয়ে যেত। হ্যাঁ, তো আমরা করলাম না কেন? কারণ আমরা এখন ভবঘুরে যাযাবর বলতে পারো। তো আমরা চাই না আমাদের সাথে যারা আসবে সেও যাযাবর থাকুক। আমাদের লাইফস্টাইলে তাকে এনে তাকে ওইভাবে মানুষ করব। প্রচুর কষ্ট করেছি এই 6টা বছরের মধ্যে, একবেলা খেয়েছি, কোনোদিন খাইনি, মানে ওইসব কথা ও বাদ দিলেই চলে না, মানে মানুষকে বলতে হয় যারা এই ধরনের কাজগুলো করে। যখন আমি সাকসেসে যাব না তখন আমি সব বলবো। তো যাই হোক, কি করেছি কি না করেছি তখন আসবে, এখন না, এখন বলার দিন আসেনি। কাজে মানুষের জবাব হয়, উত্তরে নয়, মুখের উত্তরে নয়। তুমি কাজ করো সাইলেন্টলি, উত্তর মানুষ এমনিই পেয়ে যাবে। একদম। তো যাই হোক, আমাদের এই জিনিসটার জন্য আমাদের প্রচুর আক্ষেপ ছিল। আজকে বাড়িটা করতে গিয়ে অনেক হোঁচট খাচ্ছি, আবার এগোচ্ছি, আবার হোঁচট খাচ্ছি, থেমে যাচ্ছি, হচ্ছে। কিন্তু কি বলবো, ওই ইচ্ছা শক্তি জেদ আর এই যে দুজন একে অপরের পাশে রয়েছি বলে আজকে একটু একটু করেই না ওই স্বপ্নের দিকে এগোচ্ছি, যেন এইভাবেই থাকতে পারি, এইভাবে একসাথে পথ চলতে পারি, আর একটু একটু করে আমাদের স্বপ্নগুলোকে পূরণ করে জীবনে এগিয়ে যেতে পারি। তোমরা পাশে থেকো আমাদের, যেন তোমাদের ভালোবাসায় আমরা এগোতে পারি। চলো টাটা, সবাই ভালো থাকবে। আর আশা করি যারা বাড়ি করছো বা হাত দেবে তারা একটা প্ল্যান পেয়ে যাবে। যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখোনি, যারা স্টার্টিং প্ল্যান থেকে যে কত খরচ হয়েছে বা হতে পারে সেগুলো একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের কিছু সুবিধা হতে পারে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর যদি আমরা পিকনিক করি তাহলে অবশ্যই তো তোমরা পাচ্ছ আমার সেকেন্ড চ্যানেলে। ঠিক আছে, চলো টাটা।
টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম।